বসো, যার যার সিটে শেষে বসো, এইভাবে ইয়ে করে আসো, বসো। তোমরা যে বিভিন্ন সময় আসো, ওই যে সবসময় যে আমি যখন বলা যাই লঞ্চ ঘাটে যাও বা ইয়ে করো, এটা না করা ভালো। ভবিষ্যতে আমার সাথে প্রোগ্রাম করে যে আজকে আমরা ছাত্ররা, ভোলার ছাত্রলীগের ছেলেরা বা ভোলার যারা ছাত্র আমার সাথে দেখা করতে আসবো, তখন একটা পরিবেশ হবে। আমি তোমাদের লাগে বসে তখন সমস্যা শুনবো। এই যে এখন এসে 5 জন আসলো, এসে গেল, কালকে 10 জন আসলো, ওই দিন এসে একসাথে আসবে, সেই জন্য তোমাদেরকে আসতে বলা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে ওই রুমে যাই। তখন তো আমরা নেতাদের কাছে খুব কম যেতাম, কিন্তু বঙ্গবন্ধুর ওই 12 নম্বর পুরানো পল্টন, যেখানে আওয়ামী লীগের অফিস ছিল, সেখানে মাঝে মাঝে আমরা যেতাম ওনাকে দেখতে, এবং উনি আমাদের পিঠে হাত বুলাতেন, বুকে টেনে নিতেন, আদর করতেন, সবাইকে তিনি আদর করতেন। তারপরে আমি সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের নির্বাচিত ভিপি হই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ আছে, আমরা এখনও চিনি না। আমরা যখন ডাকসুর ভিপি, ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমাদের চিন্তার মধ্যে এগুলো ছিল না। আমার বাবা আমাকে মাসে 200 টাকা দিতেন, 150 টাকায় আমাদের সুন্দরভাবে আমরা চলতে পারতাম, আর 50 টাকা আমরা ছাত্রলীগের পিছনে ব্যয় করতাম। তখন আমাদের মিল চার্জ ছিল 55 টাকা, আমাদের বেতন ছিল 8 টাকা। আমরা রিক্সা করে কার্যালয়ে যেতাম 8 আনা বা 4 আনা, বা গুলিস্তানে যেতে আমাদের লাগতো 8 আনা। তারপরে আমরা সেরকম সিগারেট খেতাম না, তারপর আমাদের কোনো বিলাসিতা ছিল না। তারপরে আমি যখন ডাকসুর ভিপি, ছাত্রলীগের প্রেসিডেন্ট, ট্রেনের কামরা আমরা 3য় শ্রেণীতে আমরা যাতায়াত করতাম। আমরা মানে সে আমাদের জীবন, সেই জীবন আর আমরা কোনোদিন ফিরে পাবো না। আমাদের জব্বারের একটা দোকান ছিল, ওই যে পান বিড়ির দোকান, সেখানে কেউ সিগারেট খেলে হয়তো 10 পয়সা দিয়ে একটা ক্যাপস্টান সিগারেট কিনতো, অথবা 4 পয়সা দিয়ে একটা পান কিনতো, এরকম। কিন্তু যে প্যাকেট কেনা এ করে ওই সমস্ত ছিল না। তো তারপর তো আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হই। তারপর 69-এ সে গণ অভ্যুত্থান, যেখানে আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমরা 4টি ছাত্র সংগঠন ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করে রাজপথে আমরা 17 জানুয়ারি আন্দোলন শুরু করি, এবং 20 জানুয়ারি ওই যে সভাটা, ওই সভা আমরা সেদিন বটতলায় বক্তৃতা করতে পারিনি, ছাদে উঠে বক্তৃতা করা লাগছে আমার। আমি ছাদের থেকে বক্তৃতা করতে, যে কলা ভবনের পোর্স মানে গাড়ি বারান্দার উপর থেকে। এই মিছিল বের হওয়ার পরে গুলি হলো। সে আমার পাশে আসাদুজ্জামান ছিল, তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। আমরা তার রক্তাক্ত জামা দিয়ে পতাকা তৈরি করলাম। আমরা শহীদ মিনারে শপথ নিলাম, আসাদের রক্ত বৃথা যেতে দেব না। তারপরে আমি হাত তুলে শপথ নিলাম। তারপরে 21 তারিখ হরতাল পালন করলাম, 22 তারিখ কালো পতাকা উত্তোলন, 23 তারিখ মশাল মিছিল। এমন কোনো মানুষ ছিল না যে কালো ব্যাজ ধারণ করে নাই, কালো পতাকা উত্তোলন করে নাই 22 তারিখে। আর 23 জানুয়ারি মশালের নগরীতে রূপান্তরিত হলো ঢাকা মহানগর। 24 জানুয়ারি মতিউর মকবুল রুস্তুমকে যখন গুলি করে হত্যা করা হলো, দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ঢাকা শহরে। যারা আগরতলা মামলার সাক্ষী, তাদের বাড়িঘর পুড়িয়ে দিল। যে এনে লস্কর, দৈনিক পাকিস্তানের পরবর্তীকালে দৈনিক বাংলা, তার কাছাকাছি তার বাড়ি ছিল, সেই বাড়িতে আগুন জ্বালিয়ে দিল। বিচারপতি এস রহমান, আগরতলা মামলার প্রধান বিচারক, তাকে মানুষ আক্রমণ করলো, তিনি লুঙ্গি পরে পালিয়ে গেলেন। সুতরাং গণ অভ্যুত্থান হয়ে গেল। তারপরে সান্ধ্য আইন জারি করলো। সান্ধ্য আইনের মধ্যে মতিউরের লাশ আমরা তার বাবা মায়ের কাছে, কারণ মতিউরের পকেটে 1 টুকরা কাগজ ছিল, লেখা ছিল, মা আমি মিছিলে যাচ্ছি, যদি কোনোদিন ফিরে না আসি মা, মনে রেখো তোমার মতিউর বাংলার গণমানুষের জন্য, শেখ মুজিবের মুক্তির জন্য জীবন দিয়ে গেল। ইতি মতিউর রহমান, 10ম শ্রেণী, নবকুমার ইনস্টিটিউট। পিতা আজহার আলী মল্লিক, ন্যাশনাল ব্যাংক কলোনি মতিঝিল। সেই ন্যাশনাল ব্যাংকের কলোনিতে আমি পৌঁছে দিয়েছিলাম। মতিউরের মা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, বলেছিলেন আমার মতিউর চলে গেছে, দুঃখ নাই, কিন্তু রক্ত যেন বৃথা না যায়। সান্ধ্য আইন ভঙ্গ করলো মানুষ। তারপরে 9 ফেব্রুয়ারি পল্টন আমরা বিশাল জনসভা করলাম। যে জনসভার থেকে স্লোগান উঠল, শপথ নিলাম, শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম, শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করব। ভাবতে কত ভালো লাগে। 1969-এর 22 ফেব্রুয়ারি প্রিয় নেতা শেখ মুজিবকে আমরা মুক্ত করেছি। তো বঙ্গবন্ধুকে 22 তারিখ মুক্ত করার পর 23 ফেব্রুয়ারি সরওয়ার্দী উদ্যানে আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বিশাল অভ্যর্থনা দিয়েছিলাম। সেই সভার আমি ছিলাম সভাপতি। সভাপতি হিসেবে সবার শেষে বক্তৃতা করে, আমারও প্রিয় নেতার পরে বক্তৃতা দেওয়ার কথা, কিন্তু আমি নেতার আগে দাঁড়িয়ে বলেছিলাম যে সবার সভাপতি হিসেবে সবার শেষে বক্তৃতা করে। কিন্তু আজ এমন এক নেতা বক্তৃতা করবেন যার পরে বক্তৃতা দেওয়া চলে না।
তাই চিরচরিত প্রথা ভঙ্গ করে সভাপতির ভাষণ আমি আগেই দিতে চাই। 10 লক্ষ লোক আমাকে অনুমতি দিল, আমি তুমি বলে সম্বোধন করে বক্তৃতা করলাম। বললাম, প্রিয় নেতা, তুমি আজ আমাদের মাঝে ফিরে এসেছো। কত মা তার ছেলে হারিয়েছে, কত বাপ পুত্র হারিয়েছে, কত বোন স্বামীহারা হয়েছে তোমার মুক্তির জন্য। প্রিয় নেতা, আজ বাঙালি জাতি তোমার কাছে ঋণী, কৃতজ্ঞ। জেল জুলুম অত্যাচার সহ্য করে তুমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তুমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছো। তাই কৃতজ্ঞ চিত্তে আজ তোমাকে একটু উপাধি দিতে চাই। 10 লক্ষ লোক 20 লক্ষ হাত উত্তোলন করার পরে আমি ঘোষণা করলাম, আজ থেকে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবে ভূষিত হলেন। তাকে আমরা বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বর্তমানের অবস্থাটাই ভিন্ন, মানে এই পরিবেশটা আবার আমার জীবনে নতুন, যে এখন রাজনৈতিক তৎপরতা আছে, দলীয় কাজকাম, আমার যে অবস্থান সেটা কম। কাজেই এই সময়টা আমি লেখাপড়া করি, আমি আমার আত্মজীবনী লিখতে মনোনিবেশ করেছি, আমার সব কিছু তৈরি হয়ে গেছে, আমি সেটা করতেছি। এটাই আমার অসমাপ্ত কাজ। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিতে আনন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, এটি আমার বড় পরিচয়। আমি আওয়ামী লীগের তোফায়েল। মানুষই বিভিন্ন রকম কাজে আসে, যেটা মনে করি যে আমার এখানে মানে সাহায্য করা উচিত সেটা সাহায্য করি, আর যেটা মনে করি যে এটা করা উচিত না সেটা বুঝিয়ে বলি। আগে আমরা ছোটোবেলা যে অবস্থাটা দেখেছিলাম এখন আর সেটা নাই। এখন গ্রামগঞ্জ সম্প্রীতির খুব অভাব, মানুষের জায়গা জমি নিয়ে গোলমাল হয় এবং সব কিছু নিয়ে একটা সংসার সদস্যের কাছে সকলে আসে। এমনকি বাড়িতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইলে সেইটার জন্য পর্যন্ত আমাদের কাছে আসে। তো আমার নিজের কতগুলি সিদ্ধান্ত আছে, যে কোনো জায়গা জমিনের ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি না, কারণ এক পক্ষ আমার কাছে আসে, আরেক পক্ষ তো আসে না। আমার গ্রামের বাড়ির থেকে আমি প্রাইমারি পাস করি, ক্লাস 7-এ ভর্তি হই বরানউদ্দিন হাই স্কুলে। তখন বাড়ির থেকে বরানউদ্দিন হাই স্কুল 7 মাইল। তারপরে সেখান থেকে আমি 7ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি এবং 8ম শ্রেণীতে ভোলা গভর্নমেন্ট স্কুলে জানলাম যে 4টা সিট খালি আছে 8ম শ্রেণীতে। আমি তখন ওখানে পরীক্ষা দিই। আজকালকার মতো তদবিরে তখন ভর্তি হওয়া যেত না। 100 ছেলে আমরা পরীক্ষা দিয়েছিলাম ভোলা গভর্নমেন্ট স্কুলে 8-এ ভর্তি হওয়ার জন্য। 4টা সিটে আমি ফার্স্ট হয়েছি। আমি ভোলা গভর্নমেন্ট স্কুলের ক্যাপ্টেন ছিলাম এবং সেখানে যখন স্কুল শুরুর আগে লাইন ধরে দাঁড়াতো ছাত্ররা, তখন আমি ওথ পড়াতাম, আই সলেমলি প্রমিস টু ডেডিকেট মাই লাইফ টু দি সার্ভিস অফ হিউম্যানিটি। আমার এখনও মনে আছে। শাইলকের ভূমিকা আমি নাটক করেছি একবার। তারপরে যে শাইলক, ইউ আর পুশিং ইর ইল উইল এগেনস্ট এন্টিনিউ টু ফার, আমার এখনও মনে আছে। তারপর ডিবেট করতাম, তারপরে ভলিবল খেলতাম, সাঁতার কাটতাম, তারপরে ফুটবল খেলতাম, আরও স্পোর্টস তো ছিলই। 1960 সনে মেট্রিক পাশ করে প্রথমে ঢাকা কলেজে ভর্তি হই। কিন্তু মায়ের কথা মনে হবার পর, মা ছিলেন আমার পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ, সেই মায়ের কথা মনে হবার পর আমি বরিশালে চলে যাই। কারণ বরিশালে যখন একদিন ওই সাপ্তাহিক ছুটি হয় তখন আমি লঞ্চে বাড়ি যেতে পারবো, মাকে দেখতে পারবো। তারপরে সে বিএম কলেজ থেকে বিএসসি পাশ করে 60 সনে মেট্রিক, 62তে ইন্টারমিডিয়েট, 64তে বিএসসি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আমার স্ত্রী, এল আমার ছেলে মানে আমার বড় ভাইয়ের ছেলে, ভাইয়ের মৃত্যুর 6 মাস পরে হয়েছে, কিন্তু তাকে আমরা আমাদের ছেলে করেছি এবং আমাদের ছেলের মতোই সে। আমার নাতি, আমার মেয়ে, আমার ছেলে, আমি, ছেলের বউ, আমার স্ত্রী, এল আমার মা। এরকমই মায়ের সাথে আমার সম্পর্ক ছিল। আমি আমার মাকে চুমো না দিয়ে ঘর থেকে বেরোতাম না, আবার ঘরে এসে আমার মাকে চুমো দিতাম। তারপর মা ঘুমাতে যেতেন, যতক্ষণ আমি না আসতাম আমার জন্য বসে থাকতেন হাতের তসবি নিয়ে। এখানে আমার মা থাকতেন এই রুমে, আমি বের হয়ে এসেই মাকে সালাম করতাম।
মানুষের সেবা করার চেষ্টা করছি এবং ভোলায় যাই, প্রত্যেক মাসেই যাই, 3, 4, 5 দিন থাকি, জনগণের সাথে মিশি। আমার কিছু করণীয় আছে। আমি ভোলাতে সুন্দর একটা মসজিদ নির্মাণ করছি, তার পাশেই আমি জায়গা নিয়েছি বৃদ্ধাশ্রম করব। আমার মায়ের মতো, আমার মায়ের আমি খুব ভক্ত, আমার মা ছাড়া আমি কিছু বুঝতাম না। পারিবারিকভাবে আমার মা আমার শ্রেষ্ঠ, রাজনৈতিকভাবে পৃথিবীতে বঙ্গবন্ধু আমার শ্রেষ্ঠ সম্পদ। সেই মায়ের স্মৃতি, যে কোনো বৃদ্ধা মহিলাকে দেখলে মায়ের কথা মনে হয়। আমি তাদেরকে জড়িয়ে ধরি, আদর করি। অনেক মা আছেন, তাদের সাথে আমার প্রতিনিয়ত দেখা হয়। আমি চিন্তা করেছি যে একটা বৃদ্ধাশ্রম করে তাদেরকে এক জায়গায় আমি রাখবো, সুন্দর করে ঘর সাজিয়ে, ডাইনিং টেবিল করে, আমরা যেভাবে থাকি, যেভাবে খাই, সেভাবে রাখার পরিকল্পনা। এটা আমার একটা জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা এখন, একটি বৃদ্ধাশ্রম। বঙ্গবন্ধুর কাছে আমি ঋণী, তার স্নেহে আমার জীবন ধন্য। তিনি আমাকে 69-এ কারাগার থেকে মুক্তি লাভ করার পরেই সাথে সাথে রেখেছেন। বঙ্গবন্ধুর গাড়ির মধ্যে আমি সবসময় থাকতাম, যেখানে যেতেন আমাকে সাথে করে নিয়ে যেতেন। হয়তো ওনারা গুরুত্বপূর্ণ মিটিং করতেন, আমি মিটিংয়ে থাকতাম না, কিন্তু পাশে হয়তো এক রুমে বসে থাকতাম। তারপরে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন। দেশ স্বাধীন হলো মাত্র 29 বছর বয়সে, 28 বছর বয়সে। ওই যে আমরা 4 জন, মুজিব বাহিনীর 4 জন আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে এলেন, ওই তো সেই ছবি। তারপরে আমাকে কাছে টেনে নিয়ে আদর করছেন। তারপরে মাত্র 29 বছর বয়সে বঙ্গবন্ধু 10 তারিখে এসে 12 তারিখ প্রধানমন্ত্রী হলেন, ওই যে ছবি, প্রধানমন্ত্রী যেদিন শপথ নিলেন, ওই যে। তারপরে 14 তারিখে আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় তার পলিটিক্যাল সেক্রেটারি করলেন, এবং মৃত্যুর দিন পর্যন্ত আমি বঙ্গবন্ধুর সাথেই ছিলাম। পৃথিবীর যেখানে তিনি গেছেন আমাকে সাথে করে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু রুমের পাশে আমার থাকার জায়গা হতো। এত স্নেহ, এত ভালোবাসা তিনি আমাকে দিয়েছেন, আমি তার কাছে চিরঋণী। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। 75-এর পরে আমি এক নাগারে 33 মাস জেলে ছিলাম। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাকে প্রথমে গৃহবন্দী করা হয়, তারপরের দিন আমাকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়, এবং ময়মনসিংহ কারাগারে ফাঁসির আসামিকে যেভাবে রাখা হয় আমাকে ঠিক সেভাবে ফাঁসির আসামির মতো রাখা হয়েছিল। এবং আমি 3 মাস সূর্যের আলো দেখি নাই, আমি কন্ডেম ছেলে আমাকে থাকতে হয়েছে। কারাগারের অন্ধকার প্রবেশে বসেই আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, দুইটা তখন আমার কাছে ছিল। আমার 5 বছরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই 96-2001 সালে আমরা জিনিসপত্রের দাম বাড়তে দিইনি, একদিনের জন্য বাড়েনি, রোজার মাসে বাড়েনি, এমনকি 98-র ভয়াবহ বন্যার পরেও বাড়েনি। তবে বাণিজ্য মন্ত্রণালয় আরও যত্নবান হওয়া উচিত, এবং বাণিজ্য মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয় দুটোর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। আমাদের সময় কোনো একটা জিনিসের দাম বাড়লে আমরা ডিউটি কমিয়ে দিতাম, দিয়ে সমন্বয় করতাম, মানে মনিটর করতে হতো। আমরা যেমন ভোক্তাদের সাথে বসতাম, আবার যারা আপনার ব্যবসায়ী তাদের সাথে বসতাম, অর্থাৎ সকলকে সুখী করে। তারপরে যে আমরা ধরেন আজকে এই যে সিন্ডিকেটের কথা বলি, আমি ওই সময় আমি কোনো সিন্ডিকেট দেখিনি, আমার চোখে সিন্ডিকেট পড়েনি, কারণ তারা আমাদেরকেও আস্থায় নিয়েছেন, আমরা তাদেরকে আস্থায় নিয়েছি। এখন সব জায়গায় একটা গলদ, একটা সমস্যা। আমরা কিন্তু এত বাজারে যাই মনিটর করি নাই, কিন্তু বাজার নিয়ন্ত্রিত ছিল। আমার মনে হয় যে সামনের দিনগুলো ভালোভাবেই যাবে, আশা করি সেভাবে সরকার দক্ষতার সাথে পরিচালিত হবে। He turned to my friend and said, "You are under arrest." He then blew his whistle, which brought a team of guards over to us. My friend looked at me. নেলসন ম্যান্ডেলার বই আমি একাধিকবার পড়েছি, খুব ভালো লাগে আমার। ওনার একটা সংগ্রামী জীবন, নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবন, জাতির জনক। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, বঙ্গবন্ধু 14 বছর জেলে ছিলেন। বঙ্গবন্ধুর জীবন নেলসন ম্যান্ডেলার জীবনের সাথে অনেক মিল আছে। তো বঙ্গবন্ধু পাকিস্তান জেলে ছিলেন একটা সেগ্রিগেশনের মধ্যে, একটা ছেলে, একটা জেলে একজন বন্দী, সেটা বঙ্গবন্ধু একা, এবং তাকে সেই সেগ্রিগেশনের মধ্যে রাখা হয়েছে। আমার জীবন কানায় কানায় পূর্ণ। আমি যা চেয়েছি আল্লাহ রসিম রহমত আমি সকল কিছু পেয়েছি। আমি কখনো ভাবি নাই যে আমি এই পর্যন্ত আসতে পারবো। একটা গ্রাম, আগে আমি আমার গ্রামের বর্ণনা দিয়েছি, একটা পাড়াগা অখ্যাত, সেখান থেকে আমি কোথায় এসেছি।
আজকে আমি এই বাড়িতে থাকি, এটা স্বপ্ন। আমি শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী হয়েছি, স্বপ্ন। আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক হয়েছিলাম, প্রেসিডেন্ট মেম্বার, কল্পনার বাইরে। আমার জীবনে কোনো জিনিস বাকি নেই। একটা মানুষ রাজনীতি করে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হয়েছে। প্রেসিডেন্টের মেম্বার সর্বোচ্চ, সেটাও হয়েছে। এমপি হয় মানুষ, এমপি হয়েছি। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হয়েছি 27 বছর বয়সে। তারপর বঙ্গবন্ধুর মতো একজন বিশ্ববিখ্যাত নেতার পলিটিক্যাল সেক্রেটারি হয়েছে।